প্রশাসনের অভ্যন্তরে ফ্যাসিস্টের দোসররা বসে নেই, বললেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন সেবাকে ব্যাহত না করে। আমলা অথবা রাজনৈতিক ব্যক্তি কাজে যেই গাফিলতি করছে ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী। কাজ করছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে, বলেছেন রেজভী। কোনো দলের না করে জুলাই স্মৃতি জাদুঘরকে জাতীয় ইতিহাসের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান এনসিপি নেতাদের। প্রতিবাদের কিছু গুরুত্বপূর্ণ স্মারক না রাখার অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরকে অস্থির করতেই সক্রিয়। ফ্যাসিস্ট সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিকল্পনাহীনতা এবং বিশেষ মহলকে যে সুবিধা দেওয়া হয়েছে তার জের টানতে হচ্ছে দেশের মানুষ এবং বর্তমান সরকারকেই। সংকট থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসার চেষ্টা করছে সরকার। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে যাতে চিকিৎসা সেবায় বিঘ্ন না ঘটে সেজন্য সতর্ক থাকতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, খুব দ্রুতই হেলথ কার্ড দেবে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকরা সমাবেশে যোগ দেন। সকাল ৯:৩০টার দিকে চিকিৎসক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। এ সময় শিক্ষার্থী ও পেশাজীবীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন খুব সম্ভবত প্রত্যেকটি সেক্টরে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে এখন সময়ের একটি কঠিন দাবি বা খুব স্ট্রং ডিমান্ড। এটা আমরা সকলেই সেটি অনুভব করতে পারি, বিশেষ করে ৫ই আগস্টের পর থেকে। প্রধানমন্ত্রী বলেন, সরকার যখন দায়িত্ব নেয় তখন ভঙ্গুর রাষ্ট্র, দুর্বল অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা সহ প্রতিটি সেক্টর ভঙ্গুর অবস্থায় ছিল। সেখান থেকে সরকার চেষ্টা করছে দেশকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করাতে। এমন পরিস্থিতিতেও রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল, সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশ, দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সেজন্যই আমরা এর মধ্যে কাজ শুরু করেছি। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি, আমরা কিভাবে এমন একটি পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করে নিয়ে আসতে পারি। প্রতিটি উপজেলার স্বাস্থ্যকেন্দ্র ১০১ শয্যায় উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেবার মানসিকতা না থাকলে অবকাঠামোগত উন্নয়ন কোনো কাজে আসবে না। যত দ্রুত সম্ভব হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। আমি জানি
দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরও দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডাক্তার জোবায়দা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী জনগণ এবং দেশের কল্যাণে কাজ শুরু করেছেন। তার কর্মকাণ্ডের জনগণের প্রতি দায়বদ্ধতা এবং দেশের উন্নয়নের প্রত্যয় স্পষ্ট। ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জোবায়দা রহমানও বক্তব্য রাখেন। সব তাকিয়ে আছি আমাদের নেতা তারেক রহমান সাহেবের দিকে, কারণ তিনি বাংলাদেশে যখন প্রথম আসলেন, সে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসনের পরে এসেই তিনি প্রথম যে কথাটা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান তিনি শুরু করেছেন নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পর থেকে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার প্রতিটি পদক্ষেপ হচ্ছে জনগণের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। এবং আজকে চিকিৎসা ক্ষেত্রে বাজেটে সবচেয়ে বড় যে অতীতের চাইতে সবচেয়ে বড় আপনার যে বরাদ্দ প্রদান করা হয়েছে, সেটাও এই তারেক রহমান সাহেবের নেতৃত্বেই করা হয়েছে। আমরা আশা করছি যে আগামী 5 বছরে চিকিৎসা ক্ষেত্রে যে বরাদ্দ, সেই বরাদ্দ জিডিপির প্রায় 5% গিয়ে পৌঁছাবেন তিনি ঘোষণা দিয়েছেন। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব, বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি ড্যাব তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামীকাল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি শেষ করেছে পুলিশ, প্রশাসন, সংগঠন। তিনি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শনের পাশাপাশি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন ঘর উপহার দেবেন। বিএনপির সাংগঠনিক সভায় তৃণমূলের নেতাদের সরাসরি বক্তব্য শুনবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন নাসির উদ্দিন, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। সরকার গঠনের পর প্রথমবারের মতো রোববার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার যোগে সকালে মহেশখালীর মাতাবাড়ি এসে গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন। এরপর বেলা 12টায় যাবেন বাঁশখালী। সেখানে বন্যা দুর্গতদের পুনর্বাসনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করতে যাবেন ফটিকছড়িতে। সেখান থেকে হাটহাজারিতে গিয়ে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বিকেলে হাটহাজারিতে বন্যা দুর্গতদের পুনর্বাসনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় মহানগরীতে ফিরে সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। কথা বলবেন তৃণমূলের নেতাকর্মীদের সাথে। সবসময় দলের চেয়ারপারসনের সাথে আমাদের দলের কাঠামোগত কারণে সবসময় সেন্ট্রাল কমিটির লিডারশিপের সাথে মত বিনিময় হওয়ার সুযোগ থাকে। এবার উনি যেটা শুরু করেছেন প্রতিটি বিভাগে, তার ধারাবাহিকতায় উনি চট্টগ্রামে এসেছেন। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর প্রথম সফরকে ঘিরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। তাদের রয়েছে অনেক প্রত্যাশাও। মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, অনেক ভালো লাগতেছে। মাননীয় প্রধানমন্ত্রী 100টা ঘর প্রাথমিকভাবে আমাদেরকে দিচ্ছে, আমাদেরকে ঘর দিয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। বেরিবানের
বাঙ্গা থাকনের কারণে আমরা মা বোন হারা ফেলেছি। ওনার প্রথম আগমন উপলক্ষে আমাদের বাঁশখালীবাসী অনেক উৎসাহিত। এখানে যে মেরিন ড্রাইভ যদি হয়, আমাদের বেড়িবাঁধের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থারও একটা সুগম হবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে সব প্রস্তুতি। দুটি হেলিপ্যাড করা হয়েছে, আমরা সেই হেলিপ্যাডে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আমরা রিসিভ করার জন্য আমরা সবাই অধীর আগ্রহে, পুরো বাঁশখালীবাসী, চট্টগ্রামবাসী, তারা আমরা সকলেই আমরা অপেক্ষা করছি। রেনো কেন্দ্রিক, হেলিপ্যাড কেন্দ্রিক, তারপরে রাস্তার ব্যবহার অনেক যে রূপটুপ থাকে, অনেক বিষয় থাকে, এগুলো সবকিছু নিয়ে আমরা কাজ করছি। বন্দর নগরীর উন্নয়নে সরকার প্রধানের কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণার আশা সবার। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মতো উচ্ছ্বাসিত সাধারণ মানুষও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে তিনি আমলা অথবা রাজনৈতিক ব্যক্তি যেই হোক না কেন দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নেবেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাজমুল হাসান সম্পাদিত প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারের 5 মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, তারেক রহমানের নির্বাচিত সরকারকে নিয়ে নানা কথা বলা হচ্ছে, কিন্তু এই 5 মাসে সরকার কি করেছে তার পরিসংখ্যান সহ বিভিন্ন ঘটনাবলী বইটিতে তুলে ধরা হয়েছে। জাতি এসব জানে এবং দেখেছে। তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, ক্ষমতায় আসার পরপরই সেগুলো বাস্তবায়নে তিনি বাংলাদেশের মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, আজকে যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছেন, কলঙ্ক লেপনের চেষ্টা করছেন এবং নানাভাবে সরকারের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, এই বই তাদের সম্মিলিত প্রচেষ্টাকে ব্যর্থ করতে ভূমিকা রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, একজন দণ্ডিত গণহত্যাকারী এবং মানবতা বিরোধীকে বারবার কথা বলার সুযোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাওয়া একসঙ্গে হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে উদ্দেশ্য করে বলেন, ভালো সম্পর্ক চাইবেন আবার হাসিনা কার্ড খেলবেন, এভাবে সম্পর্ক হয় না। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, পার্শ্ববর্তী দেশ হিসেবে নির্ভরতার সম্পর্ক রয়েছে। তিনি জানান, তবে ভারতকে মনে রাখতে হবে, বিএনপি কখনোই আওয়ামী লীগ হবে না। পারস্পরিক সম্মানের জায়গা থেকে দুদেশের সম্পর্ক হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা বাদ দিয়ে জুলাইয়ের চেতনা বিক্রি রাজনীতি যারা করছেন তারা স্বৈরাচার ফেরানোর চেষ্টা করছে। চেতনা বিক্রি রাজনীতি করতে গিয়ে হাসিনা দিল্লি চলে গেছে বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইল আইডিবি ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে মতবিরোধ নয়, ঐক্যে গড়ি আগামীর বাংলাদেশ শীর্ষক জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সমাজে সত্য কথা বললে বাধা আসবেই, তবে সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। ইনসাফের ভিত্তিতে দেশ বিনির্মাণে জামায়াত ইসলাম কোনো জালিমের সঙ্গে আপোষ করবে না বলেও জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। এছাড়া সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামেরা দেশ বিনির্মাণে বিভেদ ভুলে সব ইসলামিক দলগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আপনারা হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক, জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে শক্ত। ইনশাল্লাহ পারবো তো। তবে নিজের থেকে কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি, এটা খেয়াল রাখতে হবে। হক কথা বলবেন, মাউইজায়ে হাসানার সাথে বলবেন, হিকমার সাথে বলবেন, তারপরে যেটা হবে তাবিল টু জামিয়া। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে ফেলানির স্মৃতি এবং মোদি বিরোধী আন্দোলনের ছবি সরিয়ে ফেলার অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এসব অধ্যায় কেন বাদ যাবে এ প্রশ্ন তুলে বর্তমান সরকার ভারতকে ভয় পাচ্ছে বলে তিনি মনে করছেন। জাদুঘরকে কোনো দলের ইতিহাসের অংশ না করে জাতীয় ইতিহাসের কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন এনসিপি নেতারা। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। লাল ফোনে বাজছে শেখ হাসিনার রেকর্ড করা ফোন আলাপ। মনোযোগে শুনছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
একসময় যে ভবন ছিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সেই ভবনই এখন জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণাগার। শনিবার সকাল 9টায় জাদুঘরে যান নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ দলের কয়েক নেতা। পরিদর্শন শেষে জাদুঘরের প্রদর্শনীতে পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেন নাহিদ ইসলাম। এর পেছনে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার রাজনৈতিক হিসাব থাকতে পারে বলে সংশয় তার। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে, তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না। বিডিআর হত্যাকাণ্ড, ফেলানি হত্যাকাণ্ড, এটা 16 বছরের ইতিহাসের বাইরে হইলেও বিগত 16 বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই মোদি বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে আরও বিস্তৃত করার দাবি জানিয়ে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের কথা স্মরণ করেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের যে সেগমেন্টগুলো রাখা হয়েছে সেগুলোকে আরও এলাবোরেট করা উচিত, টাইমলাইন ধরে ধরে সেটার বয়ানটা আসা উচিত। বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটির, মাদ্রাসা স্টুডেন্ট, তাদের যে ভূমিকা সেগুলো আলাদাভাবে আসা উচিত, সেগুলো আলাদাভাবে এখানে আসে নাই। এবং ঢাকার বাইরে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জেলায়ও যে আন্দোলন হয়েছিল, একই পরিমাণ সেখানে নির্যাতন, নির্মমতার গল্প আছে, প্রতিরোধের গল্প আছে, সেই বিষয়গুলো আসেনি। তো এটা খুবই কেন্দ্রীভূত, হয়তো পরিচিত মুখগুলো এখানে বারবার এসেছে। তো আমরা জাদুঘরের যে দায়িত্বে আছেন বর্তমানে, তাদেরকে আমরা এটা বলেছি আমাদের অবজারভেশনগুলো যাতে এটা আরও বিস্তৃত করা হয়। শুধু প্রদর্শনী নয়, জাদুঘরের ব্যবস্থাপনা নিয়েও উদ্বিগ্ন নাহিদ ইসলাম। এনসিপি চায় ইতিহাসের কোনো অংশ বাদ না দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের পূর্ণাঙ্গ ও জাতীয় ইতিহাস সংরক্ষণ এবং জাদুঘরকে স্বায়ত্তশাসিত কাঠামোতে আনার। আসমা আক্তার, নূপুর, বাংলাভিশন, ঢাকা। মানুষ ধরে নিয়ে বন্দি করে অমানবিকভাবে নির্যাতন চালানো ডিজিএফআইয়ের জেআইসির গোপন বন্দিশালায় 5 আগস্টের পর প্রমাণ নষ্টের উদ্দেশ্যে পরিবর্তন আনা হয়েছে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানিয়েছেন। এদিন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন এবং আসামি পক্ষের আইনজীবীরা গোপন বন্দিশালা পরিদর্শনে যান। পরে চিফ প্রসিকিউটর জানিয়েছেন 1/11 উত্তাল সময়ে জেআইসি সেলেই রাখা ছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, হুম্মাম কাদের চৌধুরী এবং ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে সেখানে বন্দী রাখা হয়। তিনি জানান, মানবতা বিরোধী অপরাধে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। আয়নাঘর পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, বন্দীদের দেওয়া সাক্ষ্যের সঙ্গে মিল নেই এই আয়নাঘরের। এতে আসামিদের অপরাধ প্রমাণের কোনো তথ্য নেই। জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে বন্দী রেখে নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী সহ মোট আসামি 13 জন। এর মধ্যে ডিজিএফআইয়ের 5 মহাপরিচালক সহ বর্তমান এবং সাবেক 10 জন সেনা কর্মকর্তাও রয়েছেন। অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে, দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, 1/11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। প্রশাসনের অভ্যন্তরে ফ্যাসিস্টের দস্যুরা বসে নেই বলেছেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন সেবাকে ব্যাহত না করে। আমলা অথবা রাজনৈতিক ব্যক্তি কাজে যেই গাফিলতি করছে ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী। কাজ করছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বলেছেন রিজভী। কোনো দলের না করে জুলাই স্মৃতি জাদুঘরকে জাতীয় ইতিহাসের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান এনসিপি নেতাদের। প্রতিবাদের কিছু গুরুত্বপূর্ণ স্মারক না রাখার অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এর সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।